এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা পাওয়া গেল সেটা হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি মাথায় চোট পেয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই একটা টুইটারে ছবি পোস্ট করে দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মাথা ফেটে গেছে, এখান দিয়ে রক্ত গড়াচ্ছে, একদম নাকের পাশ দিয়ে মুখ অবধি গড়িয়ে গেছে, সেই রক্ত শুকিয়ে গেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই যদি মুখ্যমন্ত্রী এরকম অসুস্থ হয়ে থাকেন, তিনি তো আমারও মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যেরই মুখ্যমন্ত্রী, একদম অত্যন্ত হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি তার দ্রুত আরোগ্য কামনা করি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং তিনি রাজনীতির ময়দানে স্বমহিমায় ফেরত আসুন, সেই নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন যেটা উঠছে সেটা একাধিক প্রশ্ন উঠছে, কেননা প্রথম যে খবরটা এলো, তিনি আজকে একটি সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন। হঠাৎ করে খবর এলো সেখান থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা হয়েছে এবং সেখানে তিনি গুরুতর আহত হয়েছেন, এসএসকেএম হসপিটালে তিনি রয়েছেন। তারপরেই অবশ্য জানা গেল যে না, গাড়িতে নয়, তার বাড়িতে তিনি পড়ে গেছেন এবং পড়ে গিয়ে তার মাথা ফেটেছে। তারপরে খবর এলো, যেটা যেটা এক্স হ্যান্ডেলে, টুইটার হ্যান্ডেলে প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস, যে বাড়িতেই তার ঘরে তিনি পা পিছলে পড়ে গেছেন এবং কোনো একটি ওয়ার্ড্রোব ছিল যেখানে কপালটি ঠুকে গেছে এবং সেটা ফেটে গেছে। এবং এই জায়গায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবং তারপর দুর্জনেরা বলতে শুরু করেছেন যে বঙ্গে যে ভোট এসেছে সেটা বোঝা যাচ্ছে। কেন এই প্রশ্নগুলো উঠছে এবং মুখ্যমন্ত্রীর চোট লেগেছে, মাথা ফেটে গেছে দেখা যাচ্ছে, রক্ত বেরোচ্ছে সেই ছবিও দেখা যাচ্ছে, তারপরও বঙ্গ জনতার মনে কেন এটা নিয়ে প্রশ্ন উঠছে, সেই আলোচনাই করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, ছবিটা যেটা সামনে এসছে খুব ডিস্টার্বিং, আপনারা নিশ্চয়ই বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, তাই আমি খুব স্বাভাবিকভাবেই সেই ছবিটা দেখাচ্ছি না। আমি সেই ডিস্টার্বিং ছবি দেখাতে চাই না, কেননা যে কোনো মুহূর্তেই রক্তপাত, জ্বলে যাওয়া ছবি, এগুলো কিন্তু খুব একটা পজিটিভ ভাইবস নিয়ে আসে না। কিন্তু যেটা আমার প্রাথমিক প্রশ্ন, সেই ছবিটা দেখে যেটুকুনি খবর পেলাম বা ওই এক্স হ্যান্ডেলের পোস্টটি দেখে বুঝলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন এবং সেখানে তিনি পা পিছলে পড়ে যান, কোথাও একটা আঘাত লাগে এবং মাথাটা ফেটে গেছে, বেশ ডিপ রয়েছে এবং সেই আঘাতটা দেখে মনে হচ্ছে সেখানে 4-5টি স্টিচ অন্তত লাগবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের যদি কারুর এই ধরনের কোথাও কেটে যায়, ফেটে যায়, আমরা যেটা ইমিডিয়েটলি করি একটা ফার্স্ট এডের ব্যবস্থা করি, এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে কোনো ফার্স্ট এডের ব্যবস্থা নেই এই কথা তো মানা যায় না। এমনকি তাকে গাড়ি করে এসএসকেএমে নিয়ে আসা হচ্ছে, যে কোনো গাড়ির যে যে সামনের অংশটা রয়েছে সেখানে কিন্তু ইমিডিয়েট যে জিনিসগুলো থাকে তার মধ্যে ফার্স্ট এড কিট অন্যতম। সুতরাং যখনই কারোর মাথা ফেটে গেছে, সেখানে যেটা আমরা প্রাথমিক কাজ করি যে সেখানে কিছু একটা তুলো দিয়ে চেপে চেপে বেঁধে দেওয়ার চেষ্টা করি। যদি স্টিচের দরকার হয় সেটা ডাক্তার সিদ্ধান্ত নেবেন, ডাক্তারের কাছে তারপর যাওয়া হবে, এবং যে রক্তফক্তগুলো আসে সেগুলো আমরা মুছিয়ে ক্লিন করে ব্যাপারটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কেননা ওই রক্ত ওইভাবে বেরোচ্ছে, যিনি আছেন তার যিনি আহত হয়েছেন তার তো ডেফিনেটলি একটা অস্বস্তি বোধ হবে সেই জায়গা থেকে। কিন্তু এখানে দেখলাম যে কেউ কোনো ফার্স্ট এডের ব্যবস্থা করলেন না। অদ্ভুত, তার বাড়ি থেকে এসএসকেএম আসতে বেশ কিছুটা সময় লেগেছে, তাকে যদি গ্রিন করিডর করেও নিয়ে আসা হয় বেশ কিছুটা সময় লাগবে। এই সময়ে কেউ বা কারুর কোনো কিছু মনে পড়লো না যে তার ফার্স্ট এড করার দরকার আছে, নাকি এই ছবিটা সামনে আসবে এই ইন্টেনশনটা থেকেই কোনো ফার্স্ট এডের ব্যবস্থা করা হলো না, এবং এই রক্তটা দেখবে, এই কাটাটা দেখবে গোটা বাংলা এবং আহা উহু করবে, একটা সহানুভূতির ঢেউ উঠবে, তার জন্য পরিকল্পিতভাবে এই ছবিটা সামনে আনা হলো। প্রশ্ন উঠছে, কেউ এই অবস্থায় প্রশ্ন তুলতে চায় না, কিন্তু অতীতে এত রকমের ঘটনা ঘটেছে যার পরিপ্রেক্ষিতে ওই প্রশ্নগুলো তুললে আপনি দুর্মুখ হবেন, আপনি দুর্জন হবেন, আপনি খারাপ হবেন, কিন্তু প্রশ্নগুলো তো মনের মধ্যে আসে। কেউ সরাসরি বলছেন, কেউ সরাসরি না বললেও মনের মধ্যে এই কথাগুলো তো উঠছেই। বেসিক ফার্স্ট এড, রক্ত মোছানো, সেখানে একটা ফেটি বাঁধা, এটা করা যেত না, কেন করা হলো না? প্রশ্ন নাম্বার 2 যেটা মনের মধ্যে জাগছে সেটা হচ্ছে যে যে রক্তটা রয়েছে সেই রক্তটুকুও মোছা হলো না, নাকি ওই রক্তটা এইভাবে গড়িয়ে পড়ছে, সেখানে শুকিয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে আছেন, এবং এই যে কাটাটা হয়েছে সেটা যদি মুছে দেওয়া হয়, রক্তটা যদি সম্পূর্ণভাবে মুছে দেওয়া হয়, যে ছবিটা এসছে তখন ছবিটা দেখে মনে হচ্ছে না যে রক্ত তখনও কিন্তু বেরিয়ে যাচ্ছে। অনেক সময় হয় কি, কেটে গেলে রক্ত কিন্তু কন্টিনিউয়াস বেরোতে থাকে, শুকোতে চায় না। কিন্তু যে ছবিটা দেখলাম, অবশ্যই সেটা স্টিল পিকচার, কোনো ভিডিও পিকচার নয়, ভিডিও দেখলে আরও বোঝা যেত যে রক্ত তখনও গড়াচ্ছে কিনা, রক্তক্ষরণ তখনও হচ্ছে কিনা, কিন্তু রক্ত থেমে গেছে, মনে হচ্ছে রক্তটা জমাট বাঁধতে শুরু করে দিয়েছে, তারপরও রক্তটা মোছা হলো না। ওটাকে দেখানোর কি দরকার ছিল?
আমরা তো এর আগে একবার কিছুদিন আগেই বর্ধমানে সবাই গিয়েছিলেন, সেখানে শুনলাম গাড়িতে তার মাথা ঠুকে গেছে এবং তারপর সেখানে স্টিকার দেখলাম, একটা কিছু ব্যান্ডেজের মতো ছিল, তার উপরে লিউকোপ্লাস্ট লাগানো ছিল এবং সেই জায়গায় তিনি দাবি করেছিলেন যে মাথা ফেটে তার গলগল করে রক্ত বেরোচ্ছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন সেই সময় যে ঠিক আছে, আপনি তো স্টিকারটা লাগিয়ে দিলেন, সেই রক্তপাতের ছবি তো আমরা কোথাও সামনে দেখতে পেলাম না, নিশ্চয়ই যখন ওই স্টিকারটা তুলবেন সেখানে কাটা দাগ পাওয়া যাবে। এবং যথারীতি দুদিন বাদে সেই স্টিকার উঠে গেল, কিন্তু সেই কাটা দাগ কিন্তু কেউ দেখতে পায়নি চকচক করা কপালে। আর সেই জায়গাটাই কি নতুন করে দেখানোর কোনো দরকার হয়ে পড়লো? সেই জন্য ওই ডিপ দাগটা আর ওই রক্তটা গড়িয়ে পড়ছে, এই জায়গাটা সামনে আনার দরকার হয়ে পড়লো? প্রশ্ন উঠছে, খুব খুব অস্বস্তিকর প্রশ্ন। এটা যারা বলবেন তারা নিশ্চিতভাবে খারাপ হবেন, তাদের সমালোচনা হবেন যে দেখুন, মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে আছে, তার রক্তপাত হয়েছে, মাথা ফেটে যাচ্ছে, তার সিটি স্ক্যান করা হচ্ছে, এমআরআই করা হচ্ছে, আর এরা বিতর্ক তৈরি করছে। কিন্তু এই যে বললাম, অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে এবং সেই জন্যই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। প্রশ্ন নম্বর 3 যেটা মানুষের মনে জাগছে, যে পিএসও, পার্সোনাল সিকিউরিটি অফিসার, যিনি 24 ঘন্টা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন, তিনি কি করছেন? তিনি ঘরে পড়ে যাচ্ছেন, সেই সময় পিএসওর অফিসাররা কি করছিলেন? আশেপাশে কেউ ধরার মতো ছিল না? এটা হতে পারে, তাদের ভূমিকাও তো এখানে প্রশ্নের মুখে রয়েছে। যদি মুখ্যমন্ত্রী ঘরের মধ্যেও সুরক্ষিত না হন, পড়ে যাচ্ছেন, মাথা ফেটে যাচ্ছেন, রক্ত বেরোচ্ছে এবং সেই রক্তটা জনগণ দেখতে পাচ্ছে, কাটা দাগটা জনগণকে ছবি তুলে দেখাতে হচ্ছে, তাহলে এই পিএসওদের রাখার কি দরকার আছে? তারা কি করছিলেন? কেউ যখন পড়ে যাচ্ছেন তাকে যদি ধরার চেষ্টা করা হয়, আঘাত নিশ্চয়ই কম লাগবে, এবং সেখানে মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, এতটুকু অবধি যাবে, তাহলে কি পিয়সের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে না? প্রশ্ন নাম্বার 4, যেটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, যেটুকুনি দেখলাম, যেটুকুনি এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে বুঝলাম, যে তাকে চিকিৎসার জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হচ্ছে। এখন দেখুন, প্রথম যে কথাটা উঠছে সেটা আবারও বলছি, যে মাথা ফেটে গেছে এবং মাথার সামনের অংশটা, যে অংশটা ফেটেছে, 3টে কি 4টে স্টিচ লাগবে দেখে আপাতভাবে মনে হচ্ছে, যদিও আমি ডাক্তার নই, কিন্তু সবারই তো একটা বেসিক জায়গা থাকে, সেই জায়গা থেকে মনে হচ্ছে। এবার মুখ্যমন্ত্রীর যে একজন ব্যক্তিগত ডাক্তারও আছে শোনা গেছে, তার ব্যক্তিগত মেডিকেল টিম আছে শোনা যায়, তাহলে তারা কোনো রকম ট্রিটমেন্ট করলেন না, প্রাইমারি ট্রিটমেন্ট করলেন না, এবং তাকে এসএসকেএমে নিয়ে আসা হলো। এসএসকেএমে নিয়ে আসা হয়েছে, চোট যদি গুরুতর হয়, সত্যি এমআরআই করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা, তার কোনো রকম ক্ষতি হোক কেউ তো চাইবেন না। সুতরাং সেই জায়গা থেকে সেগুলো ইম্পর্ট্যান্ট আছে, কিন্তু সেই চিকিৎসা শুরু না করে প্রথমেই ছবি তুলে সেইটা শেয়ার হলো, সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল করা হলো, সেই দরকারটা এত বেশি পড়লো? মানে মুখ্যমন্ত্রীর চিকিৎসাটা বেশি দরকার, নাকি এই ছবিটা বেশি বেশি ভাইরাল হওয়া দরকার? তিনি এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন, নিশ্চয়ই এমার্জেন্সিতে তাকে দেখা হচ্ছে এবং যা যা চিকিৎসকদের করার তারা সেটা করছেন, কিন্তু সেই চিকিৎসকরা আশেপাশে কেউ নেই, তিনি গিয়ে পড়ে আছেন একা, এবং সেই ছবিটা ক্লোজ থেকে তুলে সেইটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কেন? কোনো কি এখানে ইন্টেনশন রয়েছে? প্রশ্ন উঠছে প্রত্যেকবার ভোট এলেই কেন তিনি চোট পান? 2021-এর গুরুত্বপূর্ণ নির্বাচন, বিধানসভা, হঠাৎ করে নন্দীগ্রামে গিয়ে তিনি চোট পেয়ে গেলেন, সেই ভিডিও, সেই ফুটেজ কোনো কিছু সামনে এলো না, এবং বলা হলো তার উপর নাকি বিজেপি আক্রমণ করেছে। হুইল চেয়ারে করে গোটা নির্বাচনটা তিনি পার করে দিলেন, এবং যেদিনকে নির্বাচনটা মিটে গেল তার পরের দিনই তার পায়ের প্লাস্টার কাটা হয়ে গেল, তিনি দাঁড়িয়ে উঠে হেঁটে পড়লেন। পঞ্চায়েত নির্বাচন এলো, তিনি হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে তার কোমর, হাঁটু সমস্ত কিছু নাকি অবশ হয়ে গেল, সেখানে চোট লেগে গেল, তাকে আবারও সেই রকম একটা জায়গায় চলে যেতে হলো, এবং তারপরই যেই পঞ্চায়েত নির্বাচন মিটে গেল তিনি স্পেন সফরে গেলেন। সেই হাঁটু, যেখানে হেলিকপ্টার থেকে উপর থেকে ঝাঁপিয়ে পড়তে হয়েছে, না হলে নাকি তার প্রাণহানি হয়ে যেত, সেই হাঁটু নিয়েও তিনি দিব্যি জগিং করছেন, সেই ফুটেজ সামনে আসতে শুরু করলো। আবার যখন স্পেন সফর থেকে তিনি ফেরত এলেন, মানুষ প্রশ্ন করবে ঠিক কতগুলো শিল্পপতিকে তিনি বগলদাবা করে নিয়ে এসছেন বাংলায়, সেই উত্তরটা দেওয়ার আগেই তার হাঁটুতে জল জমে গেল, তিনি দীর্ঘদিন আবার অন্তরালে চলে গেলেন। আবার কিছুদিন আগে যখন বিভিন্ন দুর্নীতি ইস্যু, গ্রেপ্তার, হাইকোর্ট, এসব নিয়ে প্রশ্ন প্রচণ্ড জোরালো হচ্ছে, বর্ধমানে গিয়ে মাথায় তিনি চোট পেয়ে গেলেন, তার নিজের দাবি সেখান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে, অথচ যখন সেই স্টিকার খোলা হলো সেখানে কোনো চোটের দাগ পাওয়া গেল না। আর আবারও 2024-এর নির্বাচন আসছে, তার আগে এরকম মারাত্মক দুর্ঘটনা, এরকম মাথা ফেটে যাওয়ার ছবি, এরকম রক্ত গড়িয়ে পড়ার ছবি এটা সামনে এলো। নিতান্তই কাকতালীয়। সত্যিই ভোট এলে কোনো শনি দেবতা আমাদের মুখ্যমন্ত্রীর উপর ভর করে, তার কুদৃষ্টি পড়ে এবং সেই জন্য তাকে এইসব বিড়ম্বনায় পড়তে হয়।
তাকে এইসব শারীরিক অসুস্থতায় পড়তে হয় নাকি নাকি এটা কোনো সাজানো চিত্রনাট্য? বাংলার মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন, কিন্তু তার সঙ্গে মনের মধ্যে যে অন্ধকার পয়েন্টগুলো রয়েছে, যে কোথাও গিয়ে একটা কি সহানুভূতির একটা হাওয়া তোলার চেষ্টা, যেমন করে 21-এর নির্বাচনটা পেরিয়েছিল। এবং অনেকেই যেটা বলতে শুরু করেছেন যে পশ্চিমবঙ্গে প্রার্থী ঘোষণা হচ্ছে, বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসছেন, নির্বাচন কমিশন আসছে, মিটিং হচ্ছে, একটা বিভিন্ন রকম জিনিস দেখছি, কিন্তু এখনও ঠিক ফিল করতে পারছি না ঠিক ভোটটা এসে গেছে পশ্চিমবঙ্গে। এবার আজকে সন্ধ্যের পর নিশ্চিত হলাম পশ্চিমবঙ্গে ভোট এসে গেছে। কেন, কী কারণে বলছেন তারাই ভালো বলতে পারবেন। আপনারা যদি জানেন আপনারা উত্তরটা দেবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। আবারও শেষ করার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। কিন্তু মানুষ যেসব প্রশ্নগুলো করে হোয়াটসঅ্যাপ করছেন, ফোন করছেন, সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না এর মধ্যে সত্যিই কোনো রহস্য আছে নাকি আবারও বলছি সবটাই কাকতালীয়। এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।